ইরানের হামলায় গত 17 তারিখে মার্কিন 2জন সৈন্য নিহত হয়েছিল, একজন নিখোঁজ ছিল, এটা জানিয়েছিল মার্কিন সেন্টকম। তারা আজকে বলছে যে ইরানের হামলায় সেই নিখোঁজ সৈন্য মূলত নিহত হয়েছে। এর মাধ্যমে ইরানি হামলায় এ পর্যন্ত নিহত মার্কিন সৈন্যের সংখ্যা 18-তে এসে পৌঁছল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে একটা পোস্ট করেছিলেন তার ট্রুথ সোশ্যালে। সেখানে তিনি বলেছিলেন যে সেখানে তিনি একটা তুলনা দিয়েছিলেন যে ইরাক যুদ্ধে এতজন মার্কিন সৈন্য নিহত হয়েছে, এত বছর ধরে যুদ্ধ চলেছিল, আফগানিস্তান যুদ্ধে এত হাজার মার্কিন সৈন্য নিহত হয়েছে, এতদিন পর্যন্ত যুদ্ধ চলেছিল, তারপরে ভিয়েতনাম যুদ্ধে এত হাজার মার্কিন সৈন্য নিহত হয়েছে, এতদিন পর্যন্ত যুদ্ধ চলেছিল। আমি ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধ চালিয়েছি মাত্র 40 দিন এবং নিহত হয়েছে 18 জন সৈন্য। তার যেই 18 জন সৈন্য নিহত হওয়ার কথা তিনি ঘোষণা দিয়েছেন বা বলেছেন, সেখানে মূলত সেই সময় মনে করা হচ্ছিল যে আরো একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে, কারণ তিনি যেই সময় ঘোষণাটা দিয়েছেন সেই সময় মার্কিন পেন্টাগন বা মার্কিন সেন্টকমের পক্ষ থেকে কিন্তু 17 জন সৈন্যের কথা বলা হয়েছিল যে 17 জন নিহত হয়েছে। তো 18 জন বলছেন, তার মানে আরো একজন সৈন্য নিহত হওয়ার কথা ট্রাম্প স্বীকার করেছেন। এর পরপরই সেন্টকম তার কথায় নিয়ে আসছে, কি বলে, পরিবর্তন নিয়ে আসছে এবং বলছে যে আরো একজন নিহত হলো। যাই হোক, এ নিয়ে 18 জন মার্কিন সৈন্য নিহত হওয়ার কথা এ পর্যন্ত আমরা জানলাম। এখন এই যে যুদ্ধটাকে বড় করার জন্য বা যুদ্ধটাকে একটু স্পিড বাড়ানো বা যুদ্ধের তীব্রতা বাড়ানোর জন্য আমেরিকা নতুন নতুন মিত্র খুঁজছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দিয়ে নতুন একটা ফ্রন্ট খোলার চেষ্টা করা হচ্ছে, সেটা তো এর আগেই বলেছি। এরপরে এখন যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে ইউরোপের কয়েকটা দেশ এই যুদ্ধে এখন সরাসরি সাপোর্ট দিয়ে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। তার মধ্যে একটা ব্রিটেনের কথা গতকাল হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার পর তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন যে আমাদের দেশে যত সামরিক ঘাঁটি আছে সবগুলো তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। এখন এই মার্কিন ঘাঁটি উন্মুক্ত করে দেয়া এর আগেও ছিল, কিন্তু এতটা ওপেনলি বলে নাই যে আমার সবগুলো ঘাঁটি তুমি ব্যবহার করতে পারবা এবং আমি ঘোষণা দিলাম যে আমরা এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমেরিকাকে মার্কিন ঘাঁটিগুলো দিচ্ছি। এর আগে আপনারা জানেন যে ইউরোপ থেকে যে সমস্ত মার্কিন যুদ্ধ বিমান এসে ইরানে হামলা করতো বা মধ্যপ্রাচ্যে আসছে ইউরোপ থেকে, এরকম বলা হতো মধ্যপ্রাচ্যে আসছে ইউরোপ থেকে আমেরিকার যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে কোথায় আসছে? ইউরোপের কোন জায়গা থেকে আসছে? ইউরোপের আসার মতো দুটো জায়গা আছে মূলত, একটা হচ্ছে ব্রিটেন আর একটা হচ্ছে জার্মানি। আর মধ্যপ্রাচ্যে আসা মানে হচ্ছে জর্ডানে আসা, মধ্যপ্রাচ্যে আসা মানে হচ্ছে বাহরাইনে আসা, মধ্যপ্রাচ্যে আসা মানে হচ্ছে কাতারে আসা, কুয়েতে আসা। যে কারণে এই মধ্যপ্রাচ্য বলে আসলে এই দেশগুলোকে সে কোন একটা দেশকে যেন টার্গেট না করা হয়, টার্গেটে না পড়ে, সেজন্য মধ্যপ্রাচ্য আর ইউরোপ থেকে। এখন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে বুলগেরিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের নয়া সদস্য আর কি বলা যায়। কয়েক বছর আগে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে গরিব দেশগুলোর একটা। বুলগেরিয়া তার পার্লামেন্টে গতকালকে পার্লামেন্টের একটা কমিটি আর কি, যেই কমিটি পার্লামেন্টের মূল এই কাজগুলোকে দেখে, সেই কমিটি কালকে সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার জন্য বুলগেরিয়ার বিমান ঘাঁটি দেওয়া হবে। আমেরিকার রিফুয়েলিং বিমান রাখার জন্য 8টা রিফুয়েলিং বিমান রাখা এবং 200 আমেরিকার সৈন্য থাকবে। উদ্দেশ্য হচ্ছে ইরানে হামলা করা। এই উদ্দেশ্যে আমেরিকার রিফুয়েলিং বিমান এবং 200 সৈন্যকে বুলগেরিয়ার বিমান ঘাঁটিতে অবস্থান নেয়ার অনুমতি দিয়েছে বুলগেরিয়ার পার্লামেন্টের কমিটি। এরপরে এটা আসবে সংসদের জেনারেল অধিবেশন, সাধারণ অধিবেশন যেটা, সেখানে আসবে, সেখানেও খুব সম্ভবত পাশ হবে এটা। এর মাধ্যমে বুলগেরিয়া সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিল ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হিসেবে। ইরান এটা নিয়ে বুলগেরিয়াকে সতর্ক করে দিয়েছে যে ইরান বুলগেরিয়ার এই অবস্থানকে কোনোভাবেই সমর্থন করে না এবং এটার নিন্দা জানিয়েছে। বুলগেরিয়াকে তার এই অবস্থান থেকে ফিরে আসারও ডাক দিয়েছে, কিন্তু বুলগেরিয়াকে ফিরে আসবে মনে হচ্ছে না।
এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যুদ্ধে কি হচ্ছে, মানে মাঠের যুদ্ধে কি হচ্ছে সেটা আমাদেরকে একটু রয়ে আসে। গত রাতে আমেরিকা ইরানের উপরে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে রাতভর। সেই হামলার মধ্যে যে সমস্ত শহরগুলোকে সে টার্গেট করেছে তার মধ্যে ছিল ইরানের তাবরিজ, আবহার, হামেদান, বানেহ, তারপরে হচ্ছে কানগাওয়ার, মাশাদ, তারপরে ওমিদিয়া, বেহবাহান, বুশেহের, বন্দর আব্বাস, শ্রী, কেশমদ্বীপ, চাবাহার, পারদিস, পারচিন, ফাসা এবং উর্মিয়া। এছাড়াও এর মধ্যে কিছু এর বাইরেও কিছু প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে, যে অঞ্চলগুলোর নাম আমরা বলছি না এই মুহূর্তে। এখন এই মার্কিন হামলার বিপরীতে ইরান আবার নতুন করে কোথায় হামলা চালাচ্ছে? কুয়েতে। মার্কিনী ঘাঁটি যে সমস্ত জায়গা আছে সেসব জায়গায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গতকালকে বলেছেন যে তিনি ইরানের গুরুত্বপূর্ণ একটা পাহাড়ে হামলা করার পরিকল্পনা করছেন। সেটা নিয়েই আজকে মূলত আলোচনা করব। তার আগে মার্কিন যুদ্ধমন্ত্রী বা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, তাকে গতকালকে মার্কিন সিনেটে অনেক প্রশ্ন করা হয়েছে, বিভিন্ন এই যুদ্ধের বিষয় নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে তাকে, এবং তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কয়েকটা বিষয় নিয়ে আসছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মার্কিনীরা এই যুদ্ধে কি পরিমাণ অর্থ খরচ করেছে। তিনি বলছেন যে এই যুদ্ধে আমাদের কমপক্ষে প্রায় 37.5 বিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা কোথায় খরচ হয়েছে? এটা খরচ হয়েছে এই যুদ্ধের বিভিন্ন অস্ত্র শস্ত্রে, তারপরে হচ্ছে মানে যুদ্ধ খরচ হয়েছে। কিন্তু এই যুদ্ধের এই খরচ মেটাতে এখন পেন্টাগন হিমশিম খাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে, এটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখন এক্সট্রা বাজেট দরকার। এই এক্সট্রা বাজেট যদি না দেওয়া হয় তাহলে মার্কিন সেনাদের বেতন দেওয়া সম্ভব হবে না। চিন্তা করতে পারেন, একদিকে যুদ্ধ চলছে, আরেকদিকে বলছে মার্কিন সেনাদের আমরা বেতন দিতে পারছি না, তাড়াতাড়ি হচ্ছে এক্সট্রা টাকা দেয়। এখন এই এক্সট্রা টাকা অবশ্যই দিবে, মার্কিন সেনাদের বেতন না দিলে তো হচ্ছে যুক্তরাষ্ট্রের এই যে পুলিশি বাহিনী সেটা তো থাকবে না সারা বিশ্বে, সুতরাং তাদেরকে দিবে। এখন এই যে বেতনের কথা আসলো, এই জন্য এই বেতনের কথাটার সাথে বিষয়কে সামনে নিয়ে আসি। সেটা হচ্ছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আক্রামিনিয়া, তিনি গতকালকে ইরানের একটা চ্যানেলে বিস্তারিত একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার তিনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যদি কোনো ধরনের স্থল হামলা চালাতে চায় তাহলে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে, এটা তিনি বলছেন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্যরা আছে সেই সমস্ত সৈন্যদের মূল যে যুদ্ধের পেছনের কি বলে এটাকে, যুদ্ধের পেছনের তাদের যে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে বেতন। তারা বেতনের জন্য যুদ্ধ করে, তারা টাকার জন্য যুদ্ধ করে। তারা এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঁচাতে আসে নাই। এরা বিভিন্ন দেশে এই যে যুদ্ধ করতে গিয়েছে তারা হচ্ছে রাষ্ট্র বাঁচানোর জন্য যুদ্ধ করা, সেটা করে না। হ্যাঁ, তারা প্রফেশনাল, টাকার জন্য যুদ্ধ করে। এখন ইরানের সৈন্যরা হচ্ছে দেশপ্রেম এবং রাষ্ট্র বাঁচানোর জন্য যুদ্ধ করবে। তারা ওনার কথা অনুযায়ী তারা ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে, ইসলামী বিপ্লবকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে, তারা যুদ্ধ করবে শহীদি কি বলে মর্যাদায় পৌঁছার জন্য। হ্যাঁ, সুতরাং তাদের কাছে তাদের সাথে ওই ভাড়াটে সৈন্যরা লড়াই করতে পারবে না। এটা হচ্ছে। দ্বিতীয়, তিনি আরেকটা কথা বলছেন যে ইরানে যুদ্ধ যদি স্থলযুদ্ধ করতেই হয় আমেরিকার, তাহলে আমেরিকার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইরানের ভৌগোলিক অবস্থা এবং ইরান যে কতটা উঁচু নিচু, মানে পাহাড়ে ঘেরা একটা দেশ, পুরোপুরি পাহাড়ে ঘেরা একটা দেশ, তার এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা বা যুদ্ধের কৌশল, সেই ক্ষেত্রে ইরান তার ৪৭ বছর ধরে তার সৈন্যকে ব্যাপক পরিমাণে করে আসছে, কি বলে ট্রেনিং দিয়ে আসছে। সুতরাং সেই ট্রেনিং এর কাছে আমেরিকার সৈন্যদের ট্রেনিং কিছু না। আমেরিকার সৈন্যরা হয়তো আন্তর্জাতিকভাবে যুদ্ধ করতে অনেক ট্রেনিং নিয়ে থাকতে পারে, কিন্তু ইরান যেভাবে তার রাষ্ট্র রক্ষার জন্য তার সৈন্যকে ট্রেনিং দিয়েছে, তাদের বিরুদ্ধে আমেরিকার সৈন্যরা টিকতে পারবে না। সুতরাং তারা যদি এখানে আসে তাহলে জ্বলন্ত আগুনের মুখে পড়বে। এটা হচ্ছে ইরানের এই জেনারেলের কথা। এখন তার কথার উপরেও
আমেরিকার পক্ষ থেকে বারবার চাপ আসছে বা বারবার হুমকি আসছে যে ইরানের পিক্যাক্স মাউন্টেনে, পিক্যাক্স পাহাড়ে হামলা হবে। পিক্যাক্স মাউন্টেন কি জিনিস? পিক্যাক্স মাউন্টেন হচ্ছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র, সেটার কাছে একটা বিশাল পর্বতমালা আছে। সেই পর্বতমালায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত এবং গোপন ভূগর্ভস্থ স্থাপনা। ফার্সি ভাষায় এটাকে বলা হয় কোহি কোলা। এখন এই জায়গাতে ইরান নাকি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করেছে এবং এটা ঘিরে প্রথমে ইসরায়েল, পরবর্তীতে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে। মূলত ইসরায়েল বলছে যে ইরানের ইস্পাহান প্রদেশে এবং তেহরান থেকে, অর্থাৎ রাজধানী থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সের মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পিক্যাক্স মাউন্টেনে, এটার নিচে মাটির অত্যন্ত গভীরে ইরান নতুন করে পরমাণু স্থাপনা গড়ে পরমাণু প্রকল্প চালু করছে। এখন এই কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট বলছে আমরা সেখানে আক্রমণ করব। এখন পাহাড়টি আসলে কেমন, কতটা সহজ এখানে আক্রমণ করা? পাহাড়টা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5300 ফুট উঁচুতে অবস্থিত এবং মাটির প্রায় 300 থেকে 1000 ফুট গভীরে সুড়ঙ্গ কমপ্লেক্সের ভেতরে এই যেটার কথা বলা হচ্ছে যে পরমাণু স্থাপনা, সেটা তৈরি করা হয়েছে। এতটাই গভীর ও সুরক্ষিত যে এখানে সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যে বাংকার বাস্টার বোমা, সেটা দিয়েও এটা ধ্বংস করা কঠিন। আমরা জানি যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল, কিন্তু ওই বাংকার বাস্টার বোমা যতটা নিচে গিয়ে পৌঁছেছিল, ইরানের সেই পারমাণবিক স্থাপনাগুলো তার চেয়েও নিচে ছিল, যে কারণে মার্কিন ওই বাংকার বাস্টার বোমায় ইরানের মূলত ওই পারমাণবিক স্থাপনাগুলোর সামনের অংশ, ঢোকার অংশগুলো হচ্ছে ধ্বংস হয়েছিল, বা ঢোকার সুড়ঙ্গ পথটা ওই বাংকার বাস্টার বোমায় যে হচ্ছে ব্যাপক পরিমাণে একটা কি বলে ধস নিয়ে এসেছে, সেই ধসে মানে মাটি ধসে সুড়ঙ্গগুলো বন্ধ হয়ে গিয়েছে। তারপর ইরানের আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে আমরা তাদের একেবারে মাটি চাপা দিয়ে ফেলেছি, কিন্তু পরবর্তী দেখা গেছে যে কিছুদিন পরে ইরান সেই সুড়ঙ্গ পথ উন্মুক্ত করেছে। এখন এই যে এই জায়গাটা সেই স্থাপনাগুলোর চেয়েও আরো বেশি গভীরে, এরকমই একটা তথ্য আসছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS এর রিপোর্টের তথ্য মতে এই স্থানটি নিয়ে পশ্চিমা দেশগুলোর ব্যাপক পরিমাণে উদ্বেগ আছে। সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এবং অত্যন্ত জোরালো ভাবে পিক্যাক্স মাউন্টেনে আক্রমণ করে এর পারমাণবিক কার্যক্রমগুলো গুড়িয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাতে আসলে ইরানের এই জায়গাতে আসলে আমেরিকার পৌঁছা সত্যি সম্ভব কিনা, আমেরিকার কাছে এই ধরনের অস্ত্র আছে কিনা। এখন এই পরমাণু স্থাপনাগুলোর মধ্যে অন্যতম সুরক্ষিত এই পরমাণু স্থাপনায় আসলে কতটা পরমাণু বা ইউরেনিয়াম আছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে আসলে এখানে ইরানের এই ধরনের কোন স্থাপনা আছে কিনা, কারণ ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে তেমন কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। ইসরায়েল বলছে, আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউট বলছে। সুতরাং এখানে সত্যি এরকম আছে কিনা। তবে ওই যে ISIS এর কথা বললাম, তারা বলছে, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি, তারা বলছে যে এই কমপ্লেক্সটি সাইজে অনেক ছোট এবং এটা 2007 সালে তৈরি করা হয়, এখন না, 2007 সালে তৈরি করা হয়। পরবর্তীতে এটা মজবুত করা হয় 2025 সালে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তারপরেই এটাকে সিলগালা করে দেয়া হয়, নতুন করে আবার এই 2026 সালের যুদ্ধের পরে শুরু করা হয়। এবং এটা এতটাই সুরক্ষিত যে এর সুড়ঙ্গ পথগুলো
পাহাড়ের চূড়া থেকে প্রায় 150 মিটার নিচে। এক এক দিকের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথগুলো পর্যন্ত 100 থেকে 150 মিটার নিচে বলা হচ্ছে। এখন এই যে এর গভীরে দুইটা সুড়ঙ্গ কমপ্লেক্স আছে, তারপরে হচ্ছে এর এই যে সুড়ঙ্গ কমপ্লেক্স, এই সুড়ঙ্গ কমপ্লেক্স মানে সুড়ঙ্গের মধ্যেই মূলত সবকিছু আর কি। ব্যাপক একটা সুড়ঙ্গ দিয়ে মোটামুটি ছোটখাটো একটা কি বলে ছোট্ট একটা শহর বা বাড়ি বলতে পারেন, বড় গ্রামের যে বাড়িগুলো এরকম এটা করছে। এখন তাদের কথা হচ্ছে এই গোপন এবং অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ইরান মূলত তাদের পরমাণু অস্ত্র তৈরির প্রকল্পটা পুরোপুরি হাতে নিচ্ছে, এবং এই জায়গাটা এমন একটা কৌশলগত জায়গা যেখানে আমেরিকা ইসরায়েলের অস্ত্র পৌঁছা সম্ভব না। এখন এই যে জায়গাতে আমেরিকা হামলা করতে চাইছে, এই হামলা করার জন্য আমেরিকার কি দরকার? আমেরিকার দরকার হচ্ছে B-1, B-2 বোমারু বিমানগুলো। এখন এই যে বোমারু বিমানগুলো, এই বোমারু বিমানগুলো যে সমস্ত বোমা বহন করতে পারে এবং যতক্ষণ পর্যন্ত তার আকাশে থাকা দরকার সেই সময় পর্যন্ত আকাশে থাকতে তার বিপুল পরিমাণে ফুয়েল দরকার। এজন্যই আমেরিকা রিফুয়েলিং বিমানগুলো এই অঞ্চলে নিয়ে আসছে। গতকাল ব্রিটেনের একটা বিমান ঘাঁটি থেকে 6টা রিফুয়েলিং বিমান মধ্যপ্রাচ্যের দিকে এসেছে বলে খবর প্রচার হয়েছে। সুতরাং সেই বিমানগুলো হয়তোবা এই এলাকায় আসতে পারে। এর বাইরেও B-1 বোমারু বিমান, অনেকগুলো B-1 বোমারু বিমানও এই অঞ্চলে আমেরিকা পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন ওই একটাই, এত কিছুর পরেও এই বিখ্যাত, এই সুরক্ষিত, এই সুগভীর কমপ্লেক্সে আমেরিকা হামলা করতে পারবে কিনা, মানে হামলা করে কোনো ক্ষতি করতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আর দ্বিতীয় যেটা, যে আমেরিকা এখানে তার স্থল অভিযান শুরু করার যে সমস্ত পরিকল্পনা বিভিন্নভাবে করছে, কখনো হচ্ছে ইরাক থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঢুকিয়ে দিয়ে, কখনো দক্ষিণ দিক দিয়ে বন্দর আব্বাস বা অন্যান্য যে সমস্ত শহর আছে সেগুলোকে দুর্বল করে তারপর সেখানে কিছু মার্কিন সৈন্য পাঠিয়ে দিয়ে, এভাবে এগুলো করার চেষ্টা করছে। তাতে আসলেই কোনো কাজ হবে কি না, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর গত রাতে ইরান ইরাকের ইরবিল অঞ্চলে, কুর্দি যে অঞ্চল, ইরবিল অঞ্চলে ব্যাপক পরিমাণে হামলা